আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি অনেক খারাপ, অনেক। আমার কারণে কত না কষ্ট পেয়েছে উনি। আর আমি ভেবেছি আমি সবাইকে ভালো রাখতে পারি, কিন্তু না, আমি কাউকে ভালো রাখতে পারি না। সবাইকে কষ্ট দেই, সবাইকে। তিশা কান্নায় ভেঙে পড়ে। তিশা অনেক গিল্টি ফিল করছে। এইদিকে আহনাব অনেক ক্লান্ত হয়ে বাসায় ফিরে দেখে অনামিকা বসে আছে। আহনাব ততটা কেয়ার না করে নিজের রুমে চলে যেতে লাগে। অনামিকা ডাক দিয়ে বলে, আহনাফ, অনেক বড় ক্ষতি হয়ে গেছে ভাই। কি হয়েছে? তিশা সব জেনে গেছে, মা আজ সব বলে দিছে সব। আহনাব কথাগুলো শুনে পুরো অবাক। সে আর কিছু না বলে তিশার রুমে যায়। তিশার রুম পুরো অন্ধকার। তা দেখে আহনাবের বুকটা দুমড়ে মুচড়ে ওঠে। তবুও আহনাব সাহস নিয়ে রুমে প্রবেশ করে। লাইট অন করে দেখে তিশা একটু কোনায় বাচ্চাদের মতো গুটিসুটি বেড়ে বসে আছে। চারপাশটা কেমন যেন চুপচাপ। আহনাব তিশার পাশে যায়। আস্তে আস্তে বুকের ভয়টা যেন বেড়ে যাচ্ছে। সে কি তিশার বিশ্বাস হারিয়ে ফেলেছে? তিশা, তুমি ঠিক আছো তো? আহনাবের আওয়াজ পেয়ে তিশা উপরে তাকিয়ে দেখে আহনাব। তিশা, প্লিজ কান্না অফ করো, প্লিজ। আমার তোমার কান্না সহ্য হয় না, প্লিজ। কেন এত ভালোবাসেন? কেন? ভালোবাসেন শব্দটা শুনে আহনাব অনেকটা নীরব হয়ে যায়। মুচকি হেসে বলে, ভালোবাসতে কারণ লাগে না তিশা, ভালোবাসা পবিত্র। ভালোবাসার কারণ খুঁজতে হয় না। আমি কষ্ট ছাড়া কিছু দেই নাই আপনাকে। আমাকে ঘৃণা করা উচিত ছিল। আর আপনি কি না আমার এত সাহায্য করলেন, জায়গা দিলেন আপনার বাসায় থাকতে। ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না, আর কষ্ট ছাড়া তো ভালোবাসাই হয় না। তুমি আমাকে অনেক বড় একটা জিনিস দিয়েছো, যে আমার কাছে আমার ভালোবাসার জন্য যথেষ্ট। কারণ কি? তোমার মুখের হাসি, যে আমি অনেক হ্যাপি। এই হাসিটুকু দেখেই। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো। কিন্তু যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে তারা সম্মান করতে জানে মন থেকে ওই মানুষকে, যাকে সে পায় নাই। আমি তোমায় পাই নাই, কারণ ছিল অনেক, কিন্তু সবচেয়ে বড় কারণ হলো আমার ভালোবাসা একতরফা। তো তোমাকে ঘৃণা করার প্রশ্নই আসে না, তুমি না জানতে যে আমি তোমায় ভালোবাসি। আপনি আমাকে বলেছেন যে জীবনের সুযোগ বারবার আসে না, কিন্তু আমি সেই সুযোগ পেয়েছি। আমি কি আপনার কাছে কিছু চাইতে পারি? বলো। বিয়ে করবেন আমাকে? আহনাব যেন থমকে যায় এই কথা শুনে। তিশা আহনাবের দিকে তাকিয়ে বলে, আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিবেন? যদি আপনি না চান তাহলে লাগবে না, কিন্তু আপনার ইচ্ছেতে হবে। তিশা সবকিছু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, স্পেশালি যখন আজীবন একসাথে থাকার প্রশ্ন আসে। আমি ভেবেই বলেছি, পরিবারের সিদ্ধান্তে একবার জীবনের সবচেয়ে বড় তুফান ডেকে এনেছি। আমি এই পরিবারে থাকতে চাই, আপনাদের সবার সাথে। আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমি আপনার জন্য পারফেক্ট নই। চুপ থাকো। তিশা চমকে ওঠে আহনাবের ধমকে। কেউ কারোর জন্য পারফেক্ট হয়ে জন্ম নেয় না, ওকে পারফেক্ট করে নিতে হয় ভালোবাসা দিয়ে। আমি চাই না তোমার সিদ্ধান্ত ভুল হোক। কেন? আমাকে সারা জীবন আগলে রাখতে পারবেন না? তোমায় সব সময় আগলে রাখতে আমি প্রস্তুত। আজীবন তোমার মুখের হাসির জন্য সব করতে। তাহলে এখন? তোমার ফ্যামিলিকে জানানোর পর হবে সব। ফ্যামিলি? যে ফ্যামিলি সমাজের ভয়ে নিজের মেয়েকে জাহান্নামে ঠেলে দিয়েছে, তাদের মান সম্মানের ভয়ে বলেছে যে তাদের কাছে মেয়েদের যে সমাজ বড়, তাদের বলবেন? তারা কখনো মানবে না, উল্টো অনেক কথা শোনায় দিবে। তিশা মা বাবা কখনো নিজের সন্তানের খারাপ চায় না। হয়তো ওরা ভেবেছে সব ঠিক হবে, কারণ আকাশ তোমার মা বাবার কাছে ভালো সাজে। সে এমন ভাবে নিত যে সে অনেক ভালো, তোমায় হ্যাপি রাখছে। তিশা, তোমার মা বাবার তোমার বোনকে বিয়ে দেওয়ার চিন্তা ছিল, কারণ আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদের বোঝা হবে। তারা ভাবে একটা ডিভোর্সি মেয়ে যেখানে আছে ওই ঘরের মেয়ে ভালো না। তিশা, আমাদের সমাজটা পরিবর্তন করতে পারলে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবে। আপনি এতটা জ্ঞানের ভান্ডার! চোখ মুখ সব ফুলিয়ে কি অবস্থা? আল্লাহ কোথায়? জি দেখতেছি আমি। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আসেন। আমি সবাইকে বলি ঘরের বিয়ে সারাই বাজাতে। ছোট ভাবে হবে বিয়ে? না, একদম না। আমার
আম্মুর একমাত্র ছেলে আর বোনের ভাইয়ের বিয়ে বলে কথা, আর আনাফ স্যার মামার বিয়ে কি এমনি এমনি হবে? তিশা হাসতে থাকে, কারণ আহনাফের কথাগুলো বলার ধরন ছিল অন্যরকম। আহনাফ তিশাকে ফ্রেশ হতে হবে আর নিচে নেমে সবাইকে বলার পর সবাই তো আজ মহা খুশি। মা তো খুশিতে কেঁদেই দেয়, আর অনামিকা আহনাফকে জড়িয়ে ধরে বলে, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। যা তোর ভাগ্য ছিল, দেখ আজ তা তোর হবে। আহনাফ, তুই সবাইকে বলিস যে জীবনে কখনো হতাশ না হতে, ধৈর্য ধরতে। দেখ তুই সবসময় যেমন ধৈর্য ধরতি, আজ ঠিক ধৈর্যের ফল পেলি। তিশার নিচে নেমে কথাগুলো শুনে মা তিশাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, আজ আমাকে কত বড় খুশি দিলি তুই জানিস না। ও সরি, তুই করে বললাম। কেন অনামিকা আপুকে মেয়ে ভাবেন, আর তুই ডাকেন, আমাকে ভাববেন না, তাই ডাকেন না। সবাই হাসতে থাকে। আজ তিশা অনেক খুশি, সাথে আহনাফের পুরো পরিবার। সবার খুশির যে আজ ঠিকানা নাই। আহনাফ তিশার বাসায় কল দিয়ে সব জানায়, তারাও আসতে রাজি প্রথমে, যদিও তিশার বাবা একটু নারাজ থাকে, কিন্তু তিশার মা মানিয়ে নেয়। এইদিকে আজ অনামিকা তিশাকে সাজাচ্ছে। তিশা খুব খুশি, আজ তার জীবনে অনেক বড় দিন। তিশার কথা মতো ছোটখাটো ভাবেই আজ বিয়ে হচ্ছে তিশার। তিশার পুরো পরিবারও আসে, দুই পরিবার মিলে কাজে ব্যস্ত। উফ, ফুলগুলো এইদিকে না লাগিয়ে ওইদিকে কেন লাগাচ্ছেন? আপনারা অসহ্য। আজ আমার ছেলের বিয়ে আর এরা কি না। ভাবি, সব ঠিকঠাকই হবে, আপনি একটু শান্ত হন। আজ আমাদের ছেলেমেয়ের জীবনে অনেক বড় দিন ভাবি, কিভাবে শান্ত থাকি বলুন? হ্যাঁ ভাবি, আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, অনেক। আর আমরা মা বাবা হয়েও ওকে একটু সুখ দিতে পারি নাই, উল্টো তাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছিলাম। আজ থাক ওইসব কথা, আজ অনেক খুশির দিন। আসুন আমরা বাকি কাজগুলো দেখে নিই। আহনাফ একটা সাদা পাঞ্জাবি পরে আজ সে অনেক খুশি। পাঞ্জাবি পরে বারান্দায় গিয়ে দাঁড়ায়। তিশার অনেক আগের ছবি একটা বের করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখের পলক যেন আজ সরছেই না ছবিটা থেকে। কেন জানি আজ এই ছবির প্রেমে সে পড়েছে। আমার জীবনে আজ অনেক বড় দিন তিশা, আজও সেই দিনগুলো আমি ভুলি নাই, আজও না। আমার চোখের পানি তোমার জন্য পড়েছে, কিন্তু অভিশাপ ছিল না তিশা। আমি চেয়েছি তুমি সব সময় সুখে থাকো, সব সময়। কিন্তু এইরকম কিছু হবে ভাবতেও পারি নাই। ভেবেছিলাম অনেক সুখেই আছো, কিন্তু খুব কষ্ট পেয়েছি। এইবার প্রমিস করছি তিশা, কখনো তোমার চোখে পানি আসতে দিব না, কখনো না। আহনাফের কিছু ফ্রেন্ড আসে। রাহুল, সে কখন থেকে আহনাফকে খুঁজছে। হুট করে নজর চায় অনামিকার দিকে। আজ যে নজর ফিরাতেই পারছে না রাহুল। কালো একটা শাড়ি পরে বেশ সুন্দর লাগছে, চুলগুলো খোলা, হালকা গহনা, অপরূপে সাজতার। রাহুল অনামিকাকে অনেক পছন্দ করত, শুধু বলা হয় নাই মুখে। অনামিকা ডিভোর্সের পরও চেয়েছে প্রস্তাব দিতে, অনামিকাকেও বলেছে, কিন্তু অনামিকা রাজি হয় নাই। শুধু তার মেয়ে আনাফসার জন্য ভেবেছে তার বিয়ে হলে তার মেয়ের কি হবে। এইভাবে শুরু করা হয় নাই নতুন জীবন। অনেক সুন্দর লাগছে আজ। ধন্যবাদ। অনামিকা, বলুন। একটিবার কি আমাদের সম্পর্কটা ভেবে দেখা যায় না? আমাদের কিসের সম্পর্ক? মাথা ঠিক আছে? কিসব বলেন? অনামিকা, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আনাফসার দায়িত্ব নিতে চাই। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। রাহুল, পাগল হয়ে গেছ? ফালতু কথা আজ বলবে না। আজ আমার ভাইয়ের জীবনে অনেক বড় দিন। এত অপেক্ষার পর সে তার ভালোবাসা পাচ্ছে। আর আমিও তো আজও অপেক্ষা করছি তোমার জন্য। আমার কি সেই অধিকার নাই সুখে থাকার? উফ, অযথা প্যাসাল এখানে করিয়েন না তো। অনামিকা চলে যায়। রাহুল শুধু তাকিয়ে আছে। নামকরা ডাক্তার সে, মেয়ের অভাব নাই, কিন্তু সে অনামিকাকে অনেক ভালোবাসে ছোট থেকে। ডাক্তারি শেষ করে এসে জানে অনামিকার বিয়ে হয়ে যায়। অনামিকা ডিভোর্সের অনেক পরে তাকে ফিলিংস গুলো বলে তো দেয়, কিন্তু অনামিকা রাজি হয় নাই তার ছোট মেয়েটার জন্য। চোখের পানি মুছে যেতে লাগে। তিশার সাথে দেখা হয়ে যায়। কেমন আছো তিশা? আলহামদুলিল্লাহ, ভালোই। আপনি? আমিও। সত্যি ভালো আছেন তো? অনেক বেশি। রাহুল চলে যায়। এইদিকে তিশা আহনাফকে খুঁজতে থাকে। কোথাও না পেয়ে সে নিচে রুমে যায়। কিছুক্ষণ পর কাজী সাহেব আসে। বিয়ের সবকিছু রেডি। রাহুল আহনাফকে নিয়ে আসে। তিশা এখন আসে নাই। আহনাফ
অতি আগ্রহের সাথে অপেক্ষা করছে তিশার। অনামিকা তিশাকে নিয়ে আয়। যাচ্ছি। অনামিকা তিশাকে নিয়ে আসে। তিশাকে যখন সিঁড়ি দিয়ে নামানো হয়, আহনাফের চোখ যেন সরছেই না। অপরূপ সাজে আজ তিশা। বধূ সাজে যে সব মেয়েকে অসাধারণ লাগে। লাল বেনারসি পরা, গলায় গহনা, চোখে কাজল, মাথায় ঘোমটা, সব নিয়েই আজ অপরূপ লাগছে তিশাকে। ভাই মুখ বন্ধ কর, মশা ঢুকবে। সবাই হাসতে থাকে। আহনাফ গোতা দিয়ে বলে, চুপ থাক হারামি। সবাই খুশিতে মেতে ওঠে। তিশাকে আহনাফের পাশে দাঁড় করায়। তিশা অনেকক্ষণ ভেবে আহনাফকে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আহনাফ, তিশা এইদিকে বসো, কাজী সাহেব বিয়ে পড়ায়। তিশা আর কিছু বলতে পারে নাই। এইদিকে কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে। পেপারে সাইন করে কাজী সাহেব বলার পর 3 বার কবুল বলে। বিয়ের পবিত্র বন্ধনে আজ বেঁধে যায় দুইজন। সবার কাছে দোয়া চেয়ে নেয়। বিয়ে শেষ, সবাই খাওয়া দাওয়া শেষ করে। হাসি মজায় মেতে ওঠে। তো আহনাফ, আজ কি তোর বাসর? লাগতে চিনিস হারামি? আচ্ছা আচ্ছা শোন, তোর বিয়ে হয়ে গেছে, তাহলে এক কাজ কর, এবার আমাদের ট্রিট দে। হারামি, তোরা এখানেও ট্রিট চাস? ভাই, রাহুল কি ভুল বলেছে? দেখ, বিয়ে তো জীবনে একবার করছিস, এইবার আমাদের ট্রিট দে। ওই তোরা যা তো, বিয়ে শেষ, খাওয়া দাওয়াও, যা ভাগ এইবার। বুঝি বুঝি, সব বুঝি, এখন বউ আছে, আমাদের কি দরকার? কথায় আছে না, বউ পাইলে বন্ধু পর। আর কিছু বল। থাক না, আর কিছু বলা লাগবে না, ওই চল আমরা যাই। সবাই অনেক আড্ডা দেয়। এইদিকে তিশা আহনাফের জন্য রুমে অপেক্ষা করছে। খুব ভয় করছে তার। নতুন জীবন শুরু করছে। তিশা পুরো রুম ঘুরে দেখছে। আহনাফের আসার কোনো খবর নাই। তিশা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, জীবনটা অদ্ভুত। ভালোবাসা আসলে এই অদ্ভুত। কারো ভালোবাসা অন্ধকারে যায়, আবার কারো ভালোবাসা পায় নামে। আজ আহনাফের ভালোবাসা নাম পেয়েছে। অনেকটা সময় পার হয়ে যায়। আহনাফ রুমে আসে। দরজা লাগানোর শব্দ শুনে বারান্দা থেকে রুমে আসে। আহনাফের সামনে এসে দাঁড়ায়। তিশা আহনাফকে সালাম করে আহনাফ তিশার বাহু ধরে তুলে কপালে চুমু দেয়। কথা দিচ্ছি, কখনো কষ্ট পেতে দিব না। একজন ভালো স্বামী হয়ে উঠব ইনশাল্লাহ। সব সময় ছায়া হয়ে থাকবো তোমার। আহনাফের বুকে অনেক শান্তি অনুভব করছে। তিশা, একটা কথা আজও বলা হয় নাই। কি? অনেক ভালোবাসি তিশা, অনেক বেশি ভালোবাসি তোমায়। আমার জীবনে সব ভালোবাসা জমিয়ে রেখেছি তোমার জন্য। জানি না আমি আপনাকে কতটা সুখে রাখতে পারবো। তিশা, শুধু স্ত্রীর দায়িত্ব না, স্বামীকে সুখে রাখার স্বামীরও দায়িত্ব। যদি স্বামী স্ত্রী দুইজন তাদের সম্পর্কে সৎ থাকে, একে অপরকে বিশ্বাস করে, সম্মান করে, তাহলে ওই সম্পর্কটা আজীবন টিকে থাকবে। মনে রাখবে, পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক স্বামী স্ত্রী। জি, সবার কপালে যদি আপনার মতো স্বামী জুটে, তাহলে সকল মেয়ে সুখে থাকবে। তিশা, একটা কথা মনে রাখবে, স্বামী সৎ হলে শুধু হবে না, স্ত্রীকেও হতে হবে। মনে রাখবে, স্বামী স্ত্রী দুজন যদি সৎ থাকে, তাহলে ওই সম্পর্কটা সহজে ভাঙবে না। তিশা, যদি কখনো আমি ভুল করি, ছোট হোক বা বড়, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর যদি পারো, শাস্তিও দিও। আপনি কখনো কিছুই করতেই পারেননি। তিশা, এই দিকে তুমি ভুল, মানুষ বলতেই ভুল। ভুল আমিও কম করি নাই, আর আগেও যে করব না এটা গ্যারান্টিও নাই তিশা। কিন্তু হ্যাঁ, সবসময় চেষ্টা করব একজন ভালো স্বামী হতে। সবসময় নিজের সততা ধরে রাখার চেষ্টা করব। তিশা নিজ থেকে আহনাফকে জড়িয়ে ধরে। আজ তিশার মনে না আছে ভয়, না আছে কিছু। সে আছে আহনাফকে শুধু সম্মান নয়, আস্তে আস্তে ভালোবাসে। আহনাফ তিশার কপালে আলতো করে চুমু দিয়ে তাদের নতুন জীবনে শুরু করে। অনেকক্ষণ পর আহনাফের বুকে তিশা মাথা রেখে শুয়ে আছে। তখন তিশা বলে ওঠে, কিছু বলার ছিল আপনাকে। বলো, কিন্তু এর আগে আমার একটা শর্ত রাখতে হবে, তাহলে আমি তোমার সকল কথা শুনবো। কি? আগে রাজি কিনা তা বলো। ওকে, রাজি। আমাকে তুমি করে বলবে, আর একবার যদি আপনি বলো তো তোমার খবর আছে তখন। তিশা হেসে দেয়। ওকে, বলবো। এইবার বলো কি বলবে। তিশা উঠে বসে, আর আহনাপও। তিশা আহনাপের হাতটি ধরে বলে ওঠে, অনামিকা আপুর কথা কি কিছু ভেবেছেন? আপুর কথা কি ভাবতাম? কেন?
আপুর কি সুখে থাকার অধিকার নাই? কি বলতে চাও ক্লিয়ার করে বলবে। অনামিকা আপুকে আবার বিয়ে দিবে? তিশা, আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু আপুর একটা মেয়ে আছে, আর এমন ছেলে নেই যে আপুকে ভালোবাসে তার মেয়েকেও আপন করবে। তুমি কি ভেবেছ আমরা চেষ্টা করি নাই? অনেক করেছি। ভালো থেকো। ভালো ছেলে, কিন্তু আপু রাজি হয় নাই। আর আনাফসা যে সেফ থাকবে তাও গ্যারান্টি ছিল না, তাই আর কিছু বলি নাই আপুকে বিয়ের ব্যাপারে। আর যদি এমন ছেলে পান যে আপুকে অনেক ভালোবাসে, আনাফসাকেও, আর আনাফসাও তার সাথে যদি অনেক ফ্রি থাকে, তাকে পছন্দ করে, আর যদি আপুও তাকে পছন্দ করে, ভালোবাসে। তিশার কথা ঘুরাই না বলে সোজা বলো। আপনার বন্ধু রাহুল ভাইয়া একটা মেয়েকে ভালোবাসে, তা কি জানেন? হ্যাঁ, ছোট থেকে সে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু কখনো দেখি নাই তাকে। দেখবেন কিভাবে? সেই মেয়ে যে আপনার আপন বড় বোন। মানে? হ্যাঁ, রাহুল ভাইয়া আজ অনামিকা আপুকে তার ফিলিংস গুলো বলেছে। আর জানেন, আপু নিজের রুমে গিয়ে কেঁদেছে অনেক, কারণ উনিও যে ভালোবাসে। আহনাব কি বলবে কিছু বুঝছে না। আমিও ডিভোর্সে ছিলাম। যদি আমার ভাগ্যে একজন সত্যিকারের ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হতে পারে, তাহলে আপুকেও যদি একজন সত্যিকারের ভালোবাসার, তাও ছোট থেকে, তাহলে তারও কি সুখে থাকার অধিকার নাই? আমি আপুর সাথে কথা বলবো। আপু যদি রাজি না হয়, তখন আপনাকে ব্যবস্থা নিতে হবে। এই নিয়ে সকালে কথা বলবো, ওকে? কিন্তু তিশা, রাত অনেক হয়েছে, কাল বাসায় মেহমান আসবে, ঘুমাতে আসো। আহনাব তিশাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তিশা ঘুমিয়ে যায়, কিন্তু আহনাব ভাবতে থাকে কথাগুলো। সকালে তিশা চোখ খুলে দেখে আহনাপের বুকে সে। লজ্জায় সে লাল। আহনাপের ঘুমন্ত চেহারাটা অনেক মায়াবী। আহনাপের ঘুমন্ত চেহারায় তিশা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু উঁচু হয়ে কপালে নিজে থেকে চুমু দেয়। আহনাপের মুখে হাত রেখে বলে, আসলেই আমি অনেকটা ভাগ্যবতী যে এত কিছুর পরও আপনার তোমার মতো একজন জীবন সাথী পেয়েছি। ভাবতেই পারি নাই জীবনে সুখ আসবে। অনেকটা ভেঙে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে শেখালে জীবনে হতাশ হতে নাই। ধৈর্য ধরে থাকায় জীবনে সুখ আসে, কষ্টের পর সুখ আসে। এটাই যে তুমি আমায় বুঝিয়ে দিলে। তিশা আহনাপের বুকে আবার মাথা রেখে শুয়ে পড়ে। ফজরের আজান দেয়। চারপাশে আজানের সেই মিষ্টি সুরে যেন মুগ্ধ সবাই। তিশা উঠে ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে এসে দেখে আহনাপও উঠে যায়। আহনাপও শাওয়ার নেয়। আহনাপের একটু পিছনে দাঁড়িয়ে তিশা নামাজ পড়ে। আহনাপ আর তিশা একসাথে নামাজ আদায় করে। নামাজ শেষে আহনাপ তিশাকে পাশে বসায় আর কোরআন শরীফ নিয়ে সে পড়তে থাকে। কি মিষ্টি সুর আহনাপের, মুগ্ধ করার মতো তার আওয়াজ। তিশা আহনাপের কোরআন শরীফ পড়া দেখছে আর মন দিয়ে শুনছে। আহনাপ কোরআন শরীফ বন্ধ করে বলে, ওইদিকে আর একটা কোরআন শরীফ আছে, তোমার জন্য এনে রেখেছিলাম, যাও গিয়ে নিয়ে এসে আমার সাথে পড়ো। তিশাও যায়। দুইজনে একসাথে পড়ে কিছুটা আওয়াজ করে। বিয়ের পরের দিন তাদের রুম থেকে এত সুন্দর মধুর আওয়াজে কোরআন পড়ার ধ্বনি শুনে অনামিকা, মা, বাড়ির কাজের লোকেরা সবাই মুগ্ধ। অনেকক্ষণ পর দুইজন উঠে বাগানে হাঁটতে যায় একসাথে। আহনাব তিশাকে সবকিছু দেখাচ্ছে, কোথায় কি ছোটবেলার কিছু কাহিনী, আর তিশা তো মন খুলে হাসছে আহনাপের কথা শুনে। জানো তিশা, ওই যে পাশের বাড়ি দেখছো, ওদের আম গাছ থেকে প্রচুর আম চুরি করতাম। হ্যাঁ, কি বলেন? আবার আপনি? ও সরি, তুমি। আচ্ছা ম্যাম, চলেন, সবাই অপেক্ষা করছে আর আমারও কিছু কাজ আছে। তিশা আর আহনাব সবার সাথে নাস্তা করে আর নাস্তা করেই যে বের হয়েছে, আর আসার নামই নাই। এইদিকে তিশার দিন কাটে, আনাফসার সাথে ফাইজলামি করে, অনামিকার সাথে গল্প করে। বিকাল ঘনিয়ে আসে। তিশার মন মানছে না। আহনাব কল পর্যন্ত ধরছে না, আর না মেসেজে রিপ্লাই। তিশার খুব রাগ লাগছে, আবার টেনশনও। অনামিকা কফি নিয়ে এসে বলে, ভাবি সাহেবা কি ভাবছেন? তিশার পিছনে তাকিয়ে দেখে অনামিকা মুচকি এসে বলে, আপু তুমি? কেন ভাবি সাহেব, আমি বুঝি আসতে পারি না? কারো অপেক্ষা করছে জানি তো ভাবি সাহেবা। এই নাও, আমি বানিয়ে এনেছি আমার আদরের ভাবের জন্য। তিশা আর অনামিকা অনেক গল্প করে।
বিকালটা পার করে। আনাফসা এসেই বলে, মামা, সবাইকে নিচে ডাকছে। মামি, আম্মু, তাড়াতাড়ি আসো। আহনাফ নিচে ডাকছে, তাও সবাইকে? অদ্ভুত। কেন আপু? না, সে কখনো এভাবে ডাকে না। আচ্ছা, দেখে আসি কি হইছে। তিশা আর অনামিকা নিচে নেমে দেখে রাহুল ও তার পুরো পরিবার নিচে বসে আছে। রাহুলের মা এসে অনামিকার মাথায় হাত বুলিয়ে বলে, সব সময় চেয়েছি আমার ঘরে লক্ষ্মী করে নিয়ে যেতে, কতবার চেয়েছি আসতে, কিন্তু আমার এই পাগল ছেলেটা আসতে দেয় না। আজ আনাফা যাওয়ার জন্য আজ মনের আনন্দ যে কতক্ষণ বেড়ে গেছে তা বলে বোঝাতে পারবো না। অনামিকা একবার রাহুলের দিকে আরেকবার আহনাফের দিকে তাকাচ্ছে। আহনাফ তিশাকে ইশারা করে বোঝায় অনামিকাকে রাহুলের পাশে বসাতে। তিশা অনামিকাকে রাহুলের পাশে বসায়। আহনাফ, কিছু কথা আছে তোর সাথে। এখন না আপু, এখন তা হবে যা তোর জন্য ভালো। আর রাহুলের চেয়ে তোর জন্য ভালো ছেলে হবে না আপু। রাহুল আমার বন্ধু, তাই না শুধু, সে একজন ভালো ডাক্তার, ভালো মানুষ, আর বড় কথা সে তোকে ছোট থেকে ভালোবাসে। তুই চাস না আপু আনাফসা বাবার আদর স্নেহ সব পাক? আহনাফ, 1 মিনিট প্লিজ। রাহুল অনামিকার সামনে এসে বসে। অনামিকার দিকে চোখ রেখে বলে, আমি জানি আমাকে এত সহজে মানতে পারবে না, কিন্তু আমাকে একটা সুযোগ দিয়ে দেখো। কথা দিচ্ছি, অভিযোগের সুযোগ পর্যন্ত দিব না। আমি আনাফসার বাবা হতে চাই। আনাফসাকে আমার বাবা মা অনেক ভালোবাসতো, তা জানোই তো। বিয়ের পর তাদের নিজের নাতি নাতনি হবে, তাহলে তারা তো বুকে আগলে রাখবে। আমি জানি তোমার জীবনে এমন কিছু ঘটে গেছে যার জন্য তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু অনামিকা, একটা সুযোগ কি দেওয়া যায় না আমাকে? আপু, সুযোগ বারবার আসে না, ভেবে উত্তর দিস। অনামিকা অনেকক্ষণ চুপ থাকে। রাহুল হতাশ হয়ে যায়, ভাবে অনামিকা হয়তো আজও তাকে ফিরিয়ে দিবে। বাবা মা, চলো। আমাকে আর আনাফ স্যারকে একা রেখে চলে যাবে রাহুল। কথাটা শুনে সে রাহুলের কি খুশি লেগেছে। সবার মুখে হাসি ফুটে যায়, আনন্দের মহল হয়ে যায় ওই মুহূর্তে। সবাই তো বেশ খুশি এই ভেবে যে অনামিকার জীবনেও সুখ এসেছে। মেয়েটাও কম সহ্য করে নাই। কয়েকদিনের মধ্যে বিয়ে হয়ে যায় রাহুল আর অনামিকার। আর আনাফসাও অনেক খুশি, সে পাপ্পা পেয়েছে। অনামিকা আর তিশার মতো এমন অনেক আছে যারা স্বামীর অত্যাচার সহ্য করে রয়েছে যায়, কিন্তু আনাপের মতো এমন কেউ তাদের হয়তো বাঁচাতে আসে না। আবার যখন ডিভোর্স হয়ে যায় তখন সাহস করে রাহুল আর তার পরিবারের মত মেনেও নেয় না এত সহজে। কয়েক মাস পর আজ তিশা কিছুটা অভিমান করে বসে আছে। আহনাফ, সে আজ কাজে এত ব্যস্ত, ল্যাপটপ নিয়ে সে কখন থেকে বসে বসে কাজ করছে। এইদিকে তিশা অনেকটা অভিমান করে আছে, সে খেয়াল নাই। তিশা একটা বালিশ ছুঁড়ে মেরে বলে, আমি রেগে আছি অনেক। তিশা, একটু বাকি কাজটা শেষ করে কথা বলছি, ওকে? তিশা আরেকটা বালিশ ছুঁড়ে মেরে বলে, আমি প্রচুর রেগে আছি, প্রচুর। শুনছি। তিশা এবার উঠে এসে ল্যাপটপ অফ করে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আহনাফ তিশার মুখের রিয়াকশন দেখে হেসে দেয়। তিশা আরো রেগে যায়। আমাকে জোকার লাগছে যে দাঁত দেখিয়ে হাসছো? না, তা না, আমার বউয়ের রাগী চেহারা যে কত কিউট তা দেখছি। আহা হা, কি হইছে? আমি যে কারোর জন্য শাড়ি পরে রেডি হইছি কেউ চোখেও দেখে না। বুঝলাম, বউটা এই জন্য রেগে আছে। আহনাফ উঠে এসে তিশাকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে, আয়নার সামনে নিয়ে যায় আর বলে, আমার বউকে অনেক সুন্দর লাগে, অনেক। আর আমার বলে কথা, সুন্দর না লেগে যাবে কই? হইছে, কিন্তু আমার পেট। আরো কিউট লাগে পাগলি। আমার বউ অনেক কিউট, আর প্রেগনেন্ট হলে মেয়েদের আরো বেশি কিউট লাগে। বুঝলাম ম্যাম। তিশা প্রেগনেন্ট 5 মাস, শেষ 6 মাস রানিং। আহনাফ আর তার পুরো পরিবার এই সুখবরে অনেক খুশি। তিশার চেহারাটা আরো উজ্জ্বল হয়ে যায়, আগে থেকে অনেকটা মোটা লাগে। আর আহনাফ একজন ভালো স্বামী হয়ে ওঠে। তিশা অনেক সুখী তার বিবাহিত জীবনে আহনাফকে পেয়ে। আচ্ছা শুনেন ম্যাম, আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা আর করবেন না আজ থেকে। কেন? কেন কি? এই সময় এত বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা উচিত না, বুঝলা? জি না, আমি একা এখানে থাকতে পারবো না। তিশা চুপচাপ এখানে থাকবে। আর হ্যাঁ, তুমি অতিরিক্ত নিচে যাও, উপরে ওঠো, এইসব ঠিক না। যখন 8 মাস শেষ হবে
নয় পড়বে। তখন বুঝলেন জনাব। ওকে, কিন্তু কম একবার বা দুইবার, এর বেশি না। ওকে? ওকে ওকে। আহনাফ তিশাকে জড়িয়ে ধরে বলে, আজ একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। কি কি বলো। বললে সারপ্রাইজ হয় নাকি পাগলি? বুঝছি। এইদিকে আকাশ আজ ছাড়া পায় জেল থেকে। প্রায় 1.5 বছর পর আহনাফ 6 মাস পর বের করবে বলে করে নাই, উল্টো কেস দিয়ে আবার জেলে ঢুকায়। আকাশের রাগ শুধু তিশার উপরে না, আহনাফের উপরেও। আকাশ তার বাড়ি যায়, দেখে তার মা আর ছোট বোন রেশমা কেউ এই বাড়িতে থাকে না। তার নানার বাড়ি চলে যায় আর রেশমার বিয়ে হয়ে যায়। আকাশ রেশমার নাম্বার নেয়, তাকে কল করে একটা রেস্টুরেন্টে ডাকে। কয়েক ঘন্টা পর রেশমা আসে, আকাশকে দেখে জড়িয়ে, কেমন আছিস ভাইয়া? ভালো না। ইস, চেহারাটা কেমন হয়ে গেছে। মা কেমন আছো? ভালো আছে। তিশার কোনো খবর জানিস? কেন, তুই জানিস না? না তো কেন, কি হয়েছে? তোর এক্স বউ বিয়ে করেছে, তাও তোর বসকে। তারা সুখে আছে। শোনা গেছে যে তোর বস নাকি তোর এক্স বউকে ভার্সিটি থেকে চিনে আর পছন্দও করত। তাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক ছিল, তাই ষড়যন্ত্র করে তোকে জেলে দিয়ে ডিভোর্স নিয়ে বিয়ে করেছে সে। আমি জানতাম এমন কিছু হবে। ওদের কাউকে আমি ছাড়বো না। ওদের সংসার আমি শেষ করে দিব। আমার জীবনে 1.5 বছর কেড়ে নিচ্ছে, আমি ওদের আজীবন এর জন্য সুখ কেড়ে নিব। তিশা প্রেগনেন্ট, তাও 6 মাসের। প্রথম বাচ্চার সুখ হয়তো তিশার আহনাফ অনেক খুশি। তাদের খুশির কারণ যদি না থাকে তাহলে কেমন হবে বলতো? তুই কি করবি ভাইয়া? তার না হয় পরে দেখবি। আচ্ছা শোন, আমাকে কিছু টাকা দিতে পারবি? মাত্র জেল থেকে বের হয়েছি, হাত পুরো খালি। কিছু যদি ব্যবস্থা করে দিস তাহলে ভালো হয়। আমার কাছে এই 5,000 আছে, তা নে, আমি দেখি কি করা যায়। তোর স্বামী কেমন আছে আর কি করে? ভালো আছে, ব্যবসা করে। আচ্ছা ভাই, আমার দেরি হচ্ছে, আমি যাই। আর শোন, তুই যা করবি ভেবে করিস, কিন্তু মনে রাখিস তিশার আগে পিছনে ওই আহনাফ আছে। সে থাকতে তিশার কিছুই করতে পারবি না। তা তুই আমার কাছে ছেড়ে দে। যা তুই, আমি ও আসি। আর হ্যাঁ, আমি জেল থেকে বেরোইছি, মাকে একদম শোনাবি না। হয়তো তিশাকে বলে দিতে পারে। আর তিশা যাতে না জানে আমি ওর জন্য কাল হয়ে দাঁড়াচ্ছি অনেক জলদি। কয়েকদিন পার হয়ে যায়। আকাশ অনেকটা চুপচাপ, আর এইদিকে অনামিকা খুশির খবর দেয়। তা শুনে সবাই অনেক খুশি। সবাই আজ অনামিকাকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তিশা এখনো রেডি হস নাই? উফ, তুই মাইয়াটা। মা, আজ আমার শরীরটা ভালো লাগছে না তেমন। তোমরা যাও, আমি আছি। কি আমরা যাব? তোকে একা রেখে যাব? কখনো না, আমি থাকি। আহনাফ অফিস থেকে আসার পর যাব। উফ মা, তুমিও না, আমি ঠিক আছি। শুধু একটু খারাপ লাগছে। আর রহিমা, হাশেম ভাই ওরা তো আছেই, কিছুক্ষণ পর উনিও এসে যাবে। তবুও মা, কিচ্ছু হবে না, যাও। আজ আপুর জীবনে অনেক বড় দিন। তুমি পাশে না থাকলে কেমন দেখায়, তাই না? যাও প্লিজ। আর আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন দিবে। আমার 2 মেয়ের জীবনে অনেক বড় দিন। মা চলে যায়। তিশা বাসায় একা, যদিও সাথে কাজের লোক রহিমা, হাশেম ওরা আছে। নিজের রুমে গিয়ে বসে আছে। রহিমা কফি নিয়ে এসে বলে, ভাবিমণি, তোমার কফি। ও, দাও। কিছু খাবার? না, কফিটা দরকার ছিল, একটু শরীর ব্যথা করছে তাই। আমি টিপে দেই? এই না না, কি বলো, একদম না, আমি ঠিক আছি। একটু কফি খেয়ে রেস্ট নেই, এতে ভালো লাগবে। আচ্ছা, আমি যাই, রান্নাটা করে নেই। আর বড় ভাইয়া আসলে বলে দিব তুমি এখানে। ওকে, যাও। ফোনে কল আসে আহনাফের। আমার বউয়ের কি অবস্থা এখন? ভালো আছি, কফি খাচ্ছি। তুমি? কিছু কাজ বাকি, সেরে এসে যাচ্ছি। কিছু লাগলে রহিমাকে ডেকে বলো, আর বলো কিছুক্ষণ তোমার সাথে থাকতে। আমি এসে যাচ্ছি 1 ঘন্টা পর। আচ্ছা, আমি রাখছি, তাড়াতাড়ি এসে যাও। লাভ ইউ। লাভ ইউ টু। হুট করে কারেন্ট চলে যায়। সন্ধ্যার সময় কখনো কারেন্ট যায় না, আজ হুট করে চলে গেছে। তিশা কিছুটা ঘাবড়ে যায়। রহিমা, কারেন্টের কি হয়েছে দেখবে? রহিমা মোমবাতি খুঁজতে লাগে। হাশেম দেখতে চায় কারেন্ট কেন গেছে। এইদিকে আকাশ মুখে গোপ দাড়ি লাগিয়ে সেই মেকানিক সেজে আসে। দরজায় নক করায় রহিমা এসে দরজা খুলে জিজ্ঞেস করে, কেন? কারেন্ট ঠিক করতে আসছি। ও, সাহেব বুঝি কল দিয়ে আনছে আপনাকে? হ্যাঁ, উনি ডাকছে। আকাশ ভিতরে যায়।
পুরো বাড়ি ফাঁকা সে জানে। আজ বাড়িতে কেউ নাই, শুধু কাজের লোক 2 জন ছাড়া। আর সেই সুযোগ সে নেয়। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না। আকাশ সুযোগ বুঝে রহিমার মুখে নেশাযুক্ত রুমাল দিয়ে বেহুশ করে ফেলে। আর বাকি হাসেম এসে রহিমা নিচে পড়ে আছে। কেডা আপনি? আর রহিমা নিচে কে? আর আপনি এখানে কি? কেডা আপনি? আকাশ হাসেমের মাথায় একটা ফুলের ভাঁজ দিয়ে বাড়ি দিয়ে বেহুশ করে দেয়। এইবার তুমি কই যাবা তিশা? আকাশ সিঁড়ি দিয়ে উঠছে আর মুচকি হাসছে। এই ভেবে তিশার জীবনে আজ কত বড় অন্ধকার নেমে আসবে। দরজা খুলে দেখে তিশা একটা চেয়ারে বসে আছে। হঠাৎ দরজা খোলায় তিশা তাকিয়ে দেখে একজন লোক অন্ধকারে দাঁড়িয়ে আছে। সে হাসেম ভাবে। হাসেম ভাই, তাড়াতাড়ি কারেন্ট ঠিক করুন। হ্যাঁ, তাই তো করতে এসেছি আমি জানেমান। আওয়াজটা শুনে তিশা অনেক ভয় পেয়ে যায়। এই আওয়াজ যে তার খুব চেনা পরিচিত। তিশার বুকটা পুরো কেঁপে ওঠে। ভয়ে যেন আত্মা শুকিয়ে যায় আওয়াজ শুনে। কে কে ওইখানে? তিশা আমাকে চিনলে না। আকাশ একটু সামনে এসে তিশার সামনে দাঁড়ায়। দাড়ি গুলে তিশার দিকে তাকিয়ে বলে, আমাকে শাস্তি যে জেলে পাঠিয়ে এখানে সুখে সংসার করছো, বাহ তিশা। আর আমি তা মেনে নিব এত সহজে ভাবলে কিভাবে? আপনি এখানে? কেন খুশি হবে নাই? নিজের পুরাতন স্বামীকে দেখে কেমনে হবে? এখন তো নতুনটাকে বেশি সুখ দেয়। খুশি হও তাকে দেখে, তাই না? চলে যান এখান থেকে, না হলে উনি আসলে আপনার কপালে অনেক দুঃখ আছে। তাই নাকি? আগে নিজের কথা ভাবো তিশা। আরে বাহ, তোমার পেটে ওই আহনাফের বাচ্চা, যেখানে আমার বাচ্চা থাকার কথা। মুখ সামলিয়ে কথা বলুন। আকাশ তিশার কাছে এসে তিশাকে একটা চর মারে। চর খেয়ে নিচে পড়ে যায় তিশা। তোর আর ওই আহনাফের কারণে আমার জীবনে অন্ধকার নেমে আসে। শুধু তোদের কারণে আমি 1.5 বছর জেলে কাটাইছি। তোরা এখানে সংসার করছিস, ফ্যামিলি প্ল্যানিং করছিস, আর আমি তা দেখবো কখনো না। তিশা খাটের কোণাটা ধরে বসে পড়ে। চর খেয়ে তার মাথাটা ঘুরিয়ে যায়। একে তো সে 6 মাসের প্রেগনেন্ট। আকাশ তিশার কাছে গিয়ে বসে, চুলের মুঠি ধরে বলে, আমাকে শাস্তি দিয়ে নিজে এখানে সুখে থাকার ব্যবস্থা নিচ্ছিস, তাই না? আকাশ প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি প্রেগনেন্ট। তো আকাশ তিশাকে আবার আর একটা চর মারে। চরের সাথে সাথে ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায় তিশার। কই তোর আশিককে কল দে, বল তোকে আর তোর বাচ্চাকে বাঁচাতে। কই দে কল। আচ্ছা যা, আমি দেই। 1 মিনিট দেওয়ার আগে একটা কথা। প্লিজ আমাকে ছেড়ে দে আকাশ। আরে শুন তো, তোকে বেশ সুন্দর লাগে আগে থেকে। এই আহনাফের জন্য তোর বুকে এত সহজ জন্মেছে যে আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করেছিস। তিশা প্রচুর রেগে যায়। আহনাফকে কত কি না বলছে আকাশ। তিশা আকাশের মুখে থুতু মেরে দিয়ে বলে, লজ্জা করে না তোর মুখে ওনার নাম নিতে? তোর মতন জানোয়ার কখনো বুঝবে না আসল ভালোবাসা কি। আরে শুন, তুই আমার আহনাবের জুতারও সমান হতে পারবি না, বুঝলি? তোর মতন কুত্তা অমানুষ কখনো কারো আপন হতে পারে না, শুধু মারে কাপুরুষের মতো মেয়েদের গায়ে হাত তুলতে। আকাশ তো রেগে শেষ। একে তো তার মুখে থুতু মেরেছে, আবার তাকে জানা তা বলে অপমান করছে তিশা। আকাশ পাশে থাকা কাচের গ্লাস তিশার মাথায় মেরে দেয়। রক্ত বেয়ে পড়ে তিশার মাথা থেকে। তিশা কিছুটা জ্ঞান হারায়, কিন্তু পুরো না। এইদিকে আহনাফের খুব অস্থির লাগছে কেন জানি। বারবার তিশার কথা মনে পড়ছে। ফোনটা নিয়ে কল দিচ্ছে, কিন্তু কল ধরছেই না তিশা। আহনাফের বুকে যেন ভয় আরো ঢুকে যায়। বুকের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। এইভাবে আর তিশা ভালো আছে তো 7-5 না ভেবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর তিশাকে কলের উপর কল দিতে থাকে, আবার বাড়ির টেলিফোনেও দিচ্ছে, কেউ ধরছেই না। ভয় কাজটা আরো বাড়ছে। সবাই কোথায়? এইভাবে কল না ধরার মানে আছে। রাগে মেগে এইসব নিজে নিজে বলছে, কিন্তু টেনশন তো বেড়েই যাচ্ছে। এইদিকে তিশার মাথা থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরছে, আর আকাশ তা দেখে মনের স্বাদ মিটাচ্ছে। তিশা কিছুটা নড়ে ওঠে, চোখগুলো ঝাপসা, তবুও সে তার সামনে আকাশকে দেখতে পায়। মজা পাচ্ছিস না? উফ, হ্যাঁ তিশা, তোমার এই রক্তমাখা মুখ চেহারা তোমার হাজবেন্ডকে না দেখালে কি হয় তাকে? ওহ দেই।
আকাশ তিশার একটা ছবি তুলে আহনাবকে দেয়। হুট করে মেসেজের টুন শুনে আহনাব ভাবে তিশা হয়তো মেসেজ দিয়েছে, কিন্তু মেসেজ ওপেন করেই তার হাত পা কাঁপা শুরু করে দেয়। গাড়ি থামিয়ে দেয়। তিশার রক্তাক্ত জখম অবস্থা দেখে তাড়াতাড়ি কল দেয় আকাশ। কল ধরেই হেসে ওঠে। কিরে, কেমন লাগছে সারপ্রাইজটা? আকাশ, আমার তিশার আর আমার বাচ্চার যদি কিছু হয় তোকে জিন্দা মাটি দিব আমি। উফ, চিল্লাস কেন তুই সব সময়? আস্তে আস্তে। আকাশ, ভালো থাকতে বলছি, তিশাকে ছেড়ে দে। নিজের জানের ভয় করে চলে যা, না হলে তোকে আমি শেষ করে ফেলবো। তাই নাকি? আমি ভয় পাইছি। দেখ, তুই আর তিশা আমার 1.5 বছর শেষ করেছিস। আইনের খাতায় আমার নাম লিখাইছিস, আমার মাকে আমার থেকে দূরে নিচ্ছিস, আমার পুরো ক্যারিয়ার সব শেষ করছিস। আর ভাবলি কিভাবে এত সহজে ছেড়ে দিব তোদের? কখনো না। দেখ আকাশ, আমি তো সব ফিরিয়ে দিব, প্লিজ আমার তিশার কিছু করিস না। সে প্রেগনেন্ট আকাশ, তার মধ্যে একটা ছোট জান আছে। আল্লাহর দয়া লাগে, ওদের ছেড়ে দে। তুই যত ইচ্ছে আমাকে মারিস, যত ইচ্ছে আকাশ, যত ইচ্ছে আমার সব আমি তোকে দিয়ে দিব। প্লিজ আকাশ, আমার বউ বাচ্চাকে ছেড়ে দে, কথা দিচ্ছি আমি সবকিছু তোকে দিব। আমাকে যত ইচ্ছে মারিস, তবুও ওদের ছেড়ে দে প্লিজ। কান্না করা না, কর কান্না। আমি চাইছি তোকে এইভাবে কান্না করতে দেখতে। জানিস কত শান্তি লাগছে তোকে এইভাবে দেখে? আরে তোর বউ, আই বাঁচিনি তোর বউ বাচ্চাকে, যদি পারিস বাঁচা তাদের। আকাশ কল কেটে দেয়। আহনাব চিৎকার করে ওঠে। ড্রাইভ করতে পারছে না ভয়ে, আবার তার তিশার জীবন নিয়ে কথা। ড্রাইভ অনেক ফাস্ট করছে, ট্রাফিক রুলস পর্যন্ত সে ভেঙে দিচ্ছে। কি করবে? তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা আজ। এইদিকে তিশা আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ প্লিজ, আমাকে পানি দাও। আকাশ পানির বোতলটা নেই, তিশা ভাবে তাকে দিবে, কিন্তু না, আকাশ পানিগুলো তিশার সামনে ঢালছে, কিন্তু তাকে দিচ্ছে না। পানির জন্য খুব কাতর হয়ে পড়ে তিশা। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, শরীর যেন চলছেই না, উঠে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলে। আকাশের কাছে কিছুটা পানি বাকি ছিল। পানি চাস? হ্যাঁ প্লিজ, একটু পানি দেন প্লিজ আকাশ। আমার পা ধরে গিয়ে ক্ষমা চা, তারপর দিব। তিশা না ভেবেই অনেক কষ্ট করে হাতে ভর করে করে আকাশের পায়ের কাছে এসে পাটা ধরে বলে, প্লিজ আকাশ, একটু পানি প্লিজ। তিশার এমন অবস্থা দেখে আকাশের খুব ভালোই লাগছে। সে অজরে তিশার পেটের মধ্যে লাথি মারে, যে তিশার সবকিছু যেন অন্ধকার হয়ে আসে। মায়া। ফ্লোর পুরো ব্লাডে ভরে যায়, পুরো মেঝেতে ব্লাড আর ব্লাড। তিশা তার পেট ধরে চিৎকার করতে থাকতে লাগলো। আকাশ আর একটা লাথি মারে তিশার পেটে, যা সে শরীরের পুরো শক্তি দিয়ে দেয়। আমার বাচ্চা। আজ আমি তোর থেকে তোর সবচেয়ে প্রিয় জিনিস কিনে নিলাম তিশা। আজ আমার চেয়ে সুখী আর কেউ নাই। আকাশ ওইখান থেকে চলে যেতে লাগে, পিছনে ফিরে আবার তাকায়। তিশার এমন অবস্থা দেখে তার আনন্দ লাগছে। তিশা যন্ত্রণায় চিৎকার করতে থাকে, মেঝেটা রক্তে লাল হয়ে যায়, আর তিশা চিৎকার করতে করতে আরো দুর্বল হয়ে পড়ে, চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে তার। আহনাব তাড়াতাড়ি ড্রাইভ করে তো বাড়িতে আসে, কিন্তু অনেক দেরি করে ফেলে। বাড়িতে ঢুকেই দেখে ড্রয়িং রুমে রহিমা আর হাশেম পড়ে আছে। আহনাব দৌড়ে তার রুমে যায়, দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পুরো মেঝেটা রক্তে ভরে যায়, আর ওই রক্তের উপর তিশা পেটে হাত দিয়ে আছে আর ছটফট করছে যন্ত্রণায়। তিশা, তিশা, তুমি ঠিক আছো তো? তিশা, দেখো আমি এসে গেছি। তিশা। তিশার হুঁশ কিছুটা আছে, আহনাবকে দেখে কিছুটা শক্তি পায়, শুধু বলে ওঠে, বাচ্চা। আহনাব তিশার এমন অবস্থা দেখে পুরো শেষ ভিতর থেকে। তিশা বেহুশ হয়ে যায়। কিছু হবে না তোমার আর আমার বাচ্চার, কিছু না, সব ঠিক হয়ে যাবে তিশা। রাহুলকে আহনাব ফোন করে সব জানায় আগেই। রাহুল আর সবাই তো আসে, কিন্তু সবকিছু শেষ হওয়ার পর মা রহিমার মুখে পানি ছিটিয়ে দেয়। হাসিমকেও তাদের হুঁশ ফিরে। তোদের এই অবস্থা কেন? আর তিশা কোন? খালাম্মা, এই লোক এসে আমাদের এই অবস্থা করে, আর ভাবিমণি তো উপরে ছিল।
রাহুল উপরে দৌড়ে যায়, গিয়ে দেখে আহনাব তিশার রক্তাক্ত শরীর নিয়ে বসে আছে, আর পুরো মেঝেটা রক্তে ভরা। সবাই রাহুলের পিছনে আসে। তারা এইসব দেখে পুরো ভেঙে পড়ে। রাহুল আহনাবকে বলে, আহনাব, তিশাকে হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি কর। আহনাব তিশাকে যখন কোলে তুলে নেয়, অনেক রক্ত যেন নিচে টপ টপ করে পড়ছে। তিশার পুরো শাড়ি রক্তে ভরা। মা এটা দেখে নিচে পড়ে যায়। অনামিকা ধরে নেয়, আর আহনাবের বুকটা যেন কেউ চুরি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে দেয়। সিঁড়ি দিয়ে নামছে, যখন রক্তে যেন সিঁড়িগুলো ভেসে যাচ্ছে, আর তিশার শরীরটা যেন ঠান্ডা বরফ হচ্ছে। আহনাব এইসব দেখে পুরো ভেঙে পড়ে। তার আর সাহস হচ্ছে না এক কদম আগে পা বাড়াতে, তবুও সে সাহস করে যায়। আহনাব তিশাকে গিয়ে গাড়ির পিছনের সিটে বসে, আর রাহুল যত ফাস্ট পারে তত ফাস্ট ড্রাইভ করছে। মা আর অনামিকা পরের গাড়িতে আসে, আর তিশার পরিবারদেরকে জানানো হয়, কিছু হবে না তিশা, সব ঠিক হয়ে যাবে, দেখিও। রাহুল তাড়াতাড়ি কর। আর 5 মিনিট, এসে গেছি আমরা। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে এসে যায় রাহুল। ফোন করে সব ঠিক করে রাখতে বলে। তিশাকে তাড়াতাড়ি আইসিইউতে নেওয়া হয়। এক ডাক্তার এসে তাড়াতাড়ি রাহুলকে বলে। আহনাব রাহুলের হাত ধরে বলে, প্লিজ ভাই, আমার তিশাকে আর আমার বাচ্চাকে বাঁচা ভাই, প্লিজ ভাই, প্লিজ। কিছু চিন্তা করিস না, আল্লাহর কাছে প্রার্থনা কর আহনাব। রাহুল আইসিইউতে যায়। ডাক্তারের পোশাক পরে আইসিইউর লাল বাতি জ্বালানো হয়। তিশার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরে, যা তিশার জন্য অনেক ক্ষতিকর। তাড়াতাড়ি ব্লাড আনান, তাড়াতাড়ি। নার্সরা দৌড়ে যায়, কিছু ইনজেকশন আর ব্লাড নিয়ে আসে। নার্সের তাড়াহুড়ো দেখে আহনাবের বুক আরো কাঁপতে থাকে। তিশার পরিবার এসে যায়। তিশার মা তো কান্নায় ভেঙে পড়ে। আহনাব তার মায়ের কাছে গিয়ে মায়ের কোলে কান্না করতে থাকে। মা, আমার তিশা, আমার তিশার কিছু হবে না তো? প্লিজ মা, বলো না আমার বাচ্চার কিছু হবে না তো? মা ও কান্নায় কিছু বলতে পারছে না। সবার মন যে ছটফট করছে তিশার জন্য। আমার মেয়েটা সব সময় কষ্ট পেয়েছে, সব সময়। যাও মেয়েটার জীবনে একটি সুখ এসেছে, ওই অমানুষ আকাশ তার থাকতে দিল না। আমার মেয়েটার সাথে কেন এমন হলো, কেন? এইদিকে রাহুল তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিশাকে বাঁচানোর। ব্লাড দেওয়া হয় তিশাকে, অনেক ব্লাডের প্রয়োজন হয়। স্যার, অবস্থা খুব খারাপ, কি করব আমরা? আমরা আমাদের টেস্ট চালিয়ে যাই, তাই করুন ডাক্তার তারেক। প্রায় 4 ঘন্টা হয়ে যায়, এখনো আইসিইউ লাল বাতিটা বন্ধ হয় নাই। আহনাবের অবস্থা এই 4 ঘন্টায় অনেক খারাপ হয়ে যায়। জীবনের এমন পরীক্ষায় সে পড়েছে যে আজ বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। আহনাফ, সব ঠিক হবে বাবা, ধৈর্য ধর। এখনো বের হচ্ছে না, আর কতক্ষণ? বাবা, সব ঠিক হয়ে যাবে, ভেঙে পড়িও না বাবা। সব ভুল আমার, সব। আমি একটা অমানুষের হাতে আমার ফুলের মতো মেয়েটাকে তুলে দিয়ে তার জীবন শেষ করে দিছি। কত এসে বলতো আমরা, তুন্নুও তাকে ওই অমানুষের কাছে পাঠাতাম, চাও একটু মুক্তি পাইছে, আবার সে এসে আমার মেয়েটাকে। বাবা প্লিজ, সামনেও নিজেকে। আরো 1 ঘন্টা পার হয়ে যায়, আইসিইউ লাল বাতিটা বন্ধ হয়। রাহুল বের হয়ে আসে। রাহুলকে দেখে সবাই এগিয়ে আসে। আহনাব রাহুলকে জিজ্ঞাসা করে, রাহুল, তিশা কেমন আছে বল? তিশার অবস্থা তেমন ভালো না, তবুও সে ডেঞ্জারাস থেকে বাইরে। ইনজেকশন মারা হয়েছে, কখন হুঁশ ফিরবে ঠিক নাই। কিন্তু কি রাহুল? রাহুল চুপ হয়ে যায়। আর আমার বাচ্চা? রাহুল, আমার বাচ্চা কেমন আছে বল? আহনাব, তিশার পেটে আকাশ অনেক জোরে জোরে অনেক লাথি মারে, যার কারণে। বল রাহুল, যার কারণে কি? যার কারণে বাচ্চা পেটেই মারা যায়। কথাটা শুনে আহনাব থমকে যায়। সবাই তো আরো ভেঙে যায়, কান্নায় ভেঙে পড়ে মা আর তিশার মা। আহনাবের আর সাহস হচ্ছে না কিছু বলার। আর একটা খারাপ নিউজ আছে। আর কি রাহুল? তিশা আর কখনো মা হতে পারবে না আহনাব। কথাটা শুনে যেন আহনাবের মাথায় আকাশ ভেঙে পড়ে, চোখের সামনে সব ঘোলাটে হয়ে যায়। আহনাব যেন তার মধ্যেই নাই। আহনাব, নিজেকে সামলাও, তিশার কি অবস্থা হবে তা ভাবো। ওকে সামলাতে হবে তোকে। তুই ভেঙে পড়লে তিশার কি হবে, সবার কি হবে? আহনাব, ভেঙে পড়লে চলবে না, তোকে শক্ত হতে হবে। কিভাবে হব বলো, কিভাবে? ওই যে মেয়েটা শুয়ে আছে, তার হাজারো স্বপ্ন এই বাচ্চাটাকে নিয়ে। আমাদের হাজারো সাজানো স্বপ্ন সাজানো রয়ে গেছে। রাহুল, আমি কিভাবে ওকে সামলাবো বল আমাকে, বল।
আমি ওকে প্রমিস করেছিলাম যে তাকে আমি সব সময় রক্ষা করব, সব সময়, কিন্তু পারলাম না। আমি একজন ভালো স্বামী হতে পারলাম না রাহুল। আহনাব কান্নায় ভেঙে পড়ে। ছেলেরা নাকি সহজে কান্না করে না, কিন্তু যখন তারা কাঁদে তাদের ভিতরটা ভেঙে যায় তখন। আর আহনাব তো আজ পুরো ভেঙে যায়। অনেক সময় পার হয়ে যায়, সবাই বাড়ি যায়, যদিও যেতে চাই নাই, কিন্তু রাত অনেক হওয়ায় আহনাব পাঠিয়ে দেয়। শুধু আহনাব, রাহুল আর তুষার থেকে যায়। 2 দিন পার হয়ে যায়, তিশার হুঁশ ফিরে নাই। আর এই 2 দিন আহনাব এক মুহূর্তের জন্য তিশাকে ছেড়ে যায় না। এইদিকে পুলিশ লাগানো হয় আকাশকে খুঁজতে। পুলিশ আকাশকে খুঁজতে থাকে অনেক, কোথাও পায় নাই, কিন্তু তারা হার মানে নাই। 3 রাত মিলিয়ে আকাশকে খুঁজতে লাগে। 2 দিন পর সকালে আহনাব কেবিনের সামনে ফোনে কথা বলছে। এইদিকে তিশার হুঁশ আসে। চোখ খুলে নিচে হাসপাতালের কেবিনে পায়। হাতটা কেন জানি উঠছেই না। মনে পড়ে যায় ওই রাত আকাশ তার পেটে লাথি মারে। ওইটা মনে পড়ায় তাড়াতাড়ি পেটে হাত দেয়। পেটে হাত দিয়ে দেখে পেট ছোট, ওঠার চেষ্টা করে। নিজের পেটের দিকে তাকায়, পেটে হাত দিয়ে চিৎকার করে ওঠে, বাচ্চা কোথায়? আমার বাচ্চা। তিশার আওয়াজ পেয়ে আহনাব দৌড়ে কেবিনে প্রবেশ করে। তিশার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তিশা আহনাবের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা কোথায় বলো আমাকে। আহনাব তিশাকে জড়িয়ে ধরে। চোখের পানি পড়ছেই, তবুও নিজেকে শক্ত করে আছে। তিশাকে খুব শক্ত করে আগলে আছে। আমার বাচ্চা কই বলো, কই আমার বাচ্চা? তিশা প্লিজ, তোমার শরীরটা খুব খারাপ, প্লিজ শান্ত হও প্লিজ। আমার বাচ্চা এনে দাও, আমার বাচ্চাকে আমার কাছে এনে দাও, প্লিজ আমার বাচ্চা। কান্নায় যেন তিশা পুরোটা ভেঙে পড়ে। আহনাবের আর সাহস হয় নাই এই বলার যে তিশা আর কখনো মা হতে পারবে না। যদি শুনে মেয়েটার কি হবে, এই ভেবে তার বুকটা কেঁপে ওঠে। আহনাব কত মতো তিশাকে সামলিয়ে নেয়। তিশার বেশি কষ্ট হচ্ছে, দীর্ঘ 6টা মাস সে তার গর্ভে একটা ছোট জানকে বড় করেছে। সে অনুভূতিগুলো সে কিভাবে ভুলবে যা সে 6 মাসে পেয়েছে। অনেকটা দিন চলে যায়। তিশা আগে থেকে কিছুটা স্বাভাবিক হয়। আহনাব নিজেকে শক্ত করে রাখে শুধু তিশার জন্য, যাতে সে কষ্ট না পায়। আর এইদিকে রাহুল, সে কখন থেকে দেখছে অনামিকা চুপ করে আছে, কি যেন ভাবছে। রাহুল অনামিকার কাছে যায়। কি ভাবছো? আমার ভাইটার সাথে এমন কেন হলো? আর তিশা মেয়েটা তো কম কষ্ট সহ্য করে নাই, একের পর এক আঘাত পেয়ে এসেছে। আর আহনাফ, তিশা দুইজন কত যে হ্যাপি ছিল এই বাচ্চা নিয়ে। 6 মাসের একটা বাচ্চা। রাহুল কিভাবে ওই অমানুষটা পারছে একটা প্রেগনেন্ট মেয়ের পেটে এইভাবে লাথি মারতে? আমার তো ভাবতেই কান্না পাচ্ছে। আর সে সহ্য করেছে রাহুল। অনামিকা প্লিজ, তুমি শান্ত হও। ভুলে যাও না যে তোমার মধ্যে একটা ছোট জীবন আছে। কিন্তু আমার ভাইটার কষ্টগুলো কিভাবে যাবে? আমি কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি। তিশাকে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করলে হয়তো কিছুটা সম্ভব, কিন্তু 99% এর নেগেটিভ সম্ভাবনা। আর 1% চান্স আছে যাও, কিন্তু ওই 1%ও হাতছাড়া করতে চায় না। আমার ভাইটা কি সুখ লেখা নাই? সে কি বাবার সুখ পাবে না কখনো? অনামিকা প্লিজ হতাশ হও না। আল্লাহ যা করে ভালোর জন্যই। আল্লাহর কাছে চাও, দেখবে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অনামিকা রাহুলকে জড়িয়ে ধরে। এইদিকে আজ তিশাকে বাসায় আনা হয়। বাচ্চার জন্য যত খেলনা আনা হয় সব অন্য একটা রুমে রেখে দেয়। বাচ্চার জন্য দোলনা আনা হয়, ড্রেস, সবকিছু তিশার রুম থেকে সরিয়ে নেওয়া হয়। কিছুটা স্বাভাবিক করার জন্য রুমটা পুরো আগের মতো করা হয়। তবুও তিশার মন যে বাচ্চার জন্য এখনো কাতর। আজ ভাবছি আমি আমার বউয়ের জন্য রান্না করব। তো ম্যাম, কি খাবেন আপনি? কিছু না। বুঝছি, আজ ভালো রান্না পারি না যে, তাই। কি? আমি আজ রান্না পারি না যে এইভাবে বললে? হ্যাঁ হ্যাঁ, নিজের স্বামীকে বলেছো তো। দাঁড়াও, আজ রান্না করে দেখাবো আমি। আমি কিছু খাবো না, রুমে যাব। নিয়ে যাবে? ওকে। আহনাব তিশাকে রুমে নিয়ে যায়।
তিশা পুরো রুমটা দেখে, কিছু নাই তার বাচ্চার। যখন প্রথম সে তার প্রেগনেন্সির কথা আহনাবকে বলে, আহনাব তো পুরো বাড়ি এক করে ফেলে খুশিতে। কত খেলনা, দোলনা, ড্রেস সব কিছু আনে বাচ্চার জন্য। আলাদা রুমও করে যেখানে সব কার্টুন দিয়ে রং করা, খেলনা সবকিছু। আর আহনাব তো প্রতিদিন তিশার পেটে কান দিয়ে রাখতো বাচ্চার আওয়াজ পেতে। তিশা খুব হাসতো এই দেখে। আহনাব তিশাকে শুইয়ে দেয়। তিশা আহনাবের হাতটা ধরে বলে, একটু থাকবে পাশে? আমি আছি। আমাকে মাফ করে দাও প্লিজ। কিসের জন্য মাপ চাও তুমি? আমি পারলাম না আমাদের বাচ্চাকে বাঁচাতে। আমি অনেক খারাপ মা, যে নিজের সন্তানকে রক্ষা করতে পারলাম না। যদি আর একবার চোখ থেকে পানি পড়ে খবর আছে। আসলে তোমার দোষ নাই, সব দোষ আমার, যে তোমাকে একা এইভাবে বাসায় রেখে গেছি। আমার ভুলের কারণে সব হয়েছে। না, তোমার না, আমার। তিশা শুনো, যা হয় ভালোর জন্য। আল্লাহ আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হয়েছে। কিন্তু তুমি ঠিক আছো, এইটা আমার জন্য অনেক বড়। আমার আর কিছু চাই না। আমি তোমায় নিয়ে আজীবন সুখে থাকতে পারবো। আমার কাছে আমার পাগলি থাকলে হবে। আহনাব তিশাকে জড়িয়ে ধরে। তিশাও আহনাবের বুকে যেন শান্তি পায়। শোনো, তাকে ছাড়বে না। তার শরীরের প্রত্যেকটা অংশকে এমন ভাবে ভাঙা হোক যা সে বুঝুক কষ্ট কাকে বলে। আমাদের সন্তানকে যে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে শাস্তি দাও, এমন যে তার রুহও কেঁপে ওঠে। আহনাব তিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, শুধু একবার তাকে পাই, সবকিছু জবাব দিয়ে ছাড়বো। তিশা, আসো ঘুমাবে, আমার বুকে ঘুমাও। তিশা আহনাবের বুকে অনেক শান্তিতে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের জন্য। ঘুম যেন তার আসছেই না। আর আহনাবের দুই চোখে যেন ঘুম নাই। তিশা পুরো পরিবার সবার সামনে সে নিজেকে স্বাভাবিক রাখে, কিন্তু ভিতরে সে ভেঙে গেছে। তিশার কপালে চুমু দিয়ে সে তিশাকে বালিশে শোয়ায় আর ওই রুমে যায় যেখানে বাচ্চার জন্য সাজানো হয় সুন্দর করে। আহনাব কারো সামনে চোখের জল ফেলে না, কিন্তু রাতের অন্ধকারে এই রুমে সে আর ধরে রাখতে পারে না তার চোখের পানি। কিভাবে পারবে সে, যে তার সন্তান হারিয়েছে, বাবা ডাক শোনার সুখ হারিয়েছে। ছোট একটা জামা পরে আছে খাটের উপর, তা নিয়ে চুমু খায় অনেক। বুকের সাথে লাগিয়ে নিচে বসে যায় ধপ করে। চিৎকার করে কাঁদতেও পারছে না, কারণ সবাই শুনবে, তিশাও শুনবে। মনে পড়ে সেদিন তিশা নিজের হাতে একটা জামা বোনে, লাল কালারের। বাহ, কি সুন্দর! কার জন্য? আর কার জন্য? আমার জন্য বুঝি? বাহ, আমার বউ কত ভালো, আমার জন্য গেঞ্জি বুনে। পাগল নাকি? এটা বাচ্চাদের, ওকে? আর আমার বেবির জন্য, আপনার জন্য না জনাব। এখন আর আমাকে ভালোবাসে না। হিংসুটে, আমার ছেলের জন্য। ছেলে হবে কে বলছে? হ্যাঁ, আমার তো মেয়ে চাই, তোমার মতো কিউট। জি না, ছেলে তোমার মতো হবে, চোখগুলো তোমার মতো, কারণ তোমার চোখগুলো অনেক মায়া। আর নাক আমার মতো হবে। কেন? তোমার নাক বোচা। আহনাব রেগে যায়, রাগী সুরে বলে, আমার মেয়ে হবে, দেখিও। আহনাব তিশার পেটে কান দিয়ে বলে, রাজকুমারী তাড়াতাড়ি এসে যাও, বাবা মেয়ে মিলে অনেক জ্বালাবো তোমার মাকে, আর অনেক খেলবো। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আপনি মেয়ে চান, তাই না? বুঝি বুঝি। আচ্ছা তিশা, আমি কি ভাবছি জানো? না বললে কেমনে জানবো আজিব? আমি ভাবতেছি আমাদের 8 থেকে 10টা ছেলে মেয়ে হবে। হ্যাঁ, পাগল, যে কেউ জানে। আল্লাহ রে, কি লোক! পাগলই তোমার। আর আমার মেয়ে যখন আসবে না, তখন দেখবা বাপ মেয়ে মিলে কত মজা করি। আমার বুকে ঘুম পাড়াবো আমার রাজকন্যাকে। আর আমি কই ঘুমাবো? তুমি পরে, আগে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর তোমাকে। দুইজনে অনেক হাসি মজা করে দিনগুলো ছিল খুবই মধুর। বর্তমানে আহনাব দিনগুলো মনে করে কাঁদতে থাকে, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। এইভাবে কাটে আহনাবের প্রতি রাত। সে এই অন্ধকার রুমে এসে নিজের কষ্টগুলো তুলে ধরে চোখের পানিতে। তিশা আগে থেকে অনেক স্বাভাবিক হয়, কিন্তু কষ্ট রয়ে যায় আজও। কয়েকটা মাস কাটে, আকাশের খবর পর্যন্ত পাই নাই। অনেক পুলিশ লাগায়, অনেক কিছু করে, কিন্তু আকাশ যেন উধাও। কই আছে কেউ জানে না। অনামিকার আইসিইউতে, রাহুল আজ আইসিইউর বাহিরে, আর আহনাব, তিশা সবাইও রাহুলের ঘাড়ে হাত রেখে আহনাব বলে, চিন্তা করিস না, সব ঠিক হবে। কিছুক্ষণের মধ্যে একটা নার্স এসে বলে,
ডাক্তার রাহুল মিষ্টি খাওয়ান, আপনার ছেলে হয়েছে। খুশিতে যেন আত্মহারা হয়ে যায় রাহুল। সবাই তো অনেক খুশি, তিশাও খুশি। রাহুল পকেট থেকে টাকা বের করে সব দিয়ে দেয় নার্সকে। একটা নার্স এসে বেবিটাকে রাহুলের হাতে দিতে লাগে। রাহুল বলে, 1 মিনিট নার্স, তিশা এইদিকে আসবে। জি ভাইয়া বলুন। আমার বেবিটা তার মামি মায়ের কাছে প্রথম যাওয়ার কি সৌভাগ্যটা পাবে কি? তিশার খুশি কাকে বলে ওই সময় নার্সের কাছে হাত বাড়িয়ে দেয়। নার্স যখন বেবিটা তিশার হাতে রাখে, তিশা বেবির কপালে চুমু দিয়ে বুকে আগলে দেয়। সবাই এই মুহূর্তটা দেখে খুশি হয়। আর আহনাব তো তিশার এই খুশি দেখে তার মনে আজ খুব আনন্দ। আর তিশা যে অনেকদিন পরে এইভাবে হাসছে। আনামিকাকে কেবিনে দেখতে যায়। তিশা বেবিটা আনামিকার কোলে দেয়। তিশা শোনো, জি আপু। আমার ছেলের আর 1 মা হবে। কথাটা শুনে যেন তিশার কি খুশি লাগছে সে নিজেও জানে না। তুমি না বললেও আমার ওর আর মা, আমি যে ওর মামিমা। সবাই কথাটা শুনে হেসে দেয়। তিশাকে স্বাভাবিক দেখে মার কাছে ভালো লাগে। কিছুক্ষণ পর একটা নার্স এসে রাহুলকে বলে, স্যার একটা প্রবলেম হয়েছে, একটু আসবেন। রাহুল নার্সের সাথে যায়। আহনাফও যায়। কি হয়েছে? স্যার একটা মহিলা একটা মেয়েকে জন্ম দিয়েই মারা যায়, কিন্তু তার ফ্যামিলি বা কেউ নাই। অনেক খোঁজ নিয়েছি কিন্তু কেউ নাই, তাই এতিমখানাতে বাচ্চাটাকে পাঠানোর জন্য আপনার সাইন দরকার। বাচ্চার কেউ নাই? না স্যার, কেউ নাই। আর বাচ্চার মাও বিল দিতে পর্যন্ত পারে নাই। বিল আমার নামে করুন, তা আমি দিয়ে দিব। আর আপনি বাচ্চার সব ডকুমেন্ট সব কিছুতে কোথায় কোথায় সাইন করতে সবাই দেখতে যায়। রাহুল আমি কি ভাবছি তুই বুঝতে পারছিস তো? তুই এই বাচ্চার দত্তক নিতে চাস? হ্যাঁ দেখ, রাহুল তিশার চেহারা দেখেছিস কেমন হয়েছে? সে আজও জানে না যে সে কখনো মা হতে পারবে না। সে তার বাচ্চা হারিয়ে অনেকটা শেষ নিজের মধ্যে। যদি সে জানে সে কখনো মা হতে পারবে না, তাহলে কি হবে বুঝতে পারছিস তো? আর যদি একটা বাচ্চার দায়িত্ব ওকে দেওয়া হয়, তাহলে সে এই সব বলতে পারবে। রাহুল আমার তিশাকে শুধু হাসি খুশি দেখতে চাই। তিশার সাথে কথা বলে নে আগে আহনাব, কারণ সিদ্ধান্ত নেওয়ার আগে ওর মতামত জরুরি। আহনাব তিশাকে ইশারা করে ডাকে। একটা ক্যাবিনেট নিয়ে যায়। সেখানে অনেকগুলো বাচ্চা। আমরা এখানে কেন এসেছি? নার্স তিশার কাছে দেন। নার্স একটা বেবি মেয়ে তিশার কোলে তুলে দেয়। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তিশা যেন অনেক সুখ পায়। বাচ্চার কি মায়া! এই বেবি কার? আজ থেকে এই বেবি আমাদের তিশা। তিশা খুশিতে আহনাপের দিকে তাকিয়ে বলে, সত্যি? ওর কেউ নাই, আর আমাদেরও সন্তান নাই। ওর আমাদের প্রয়োজন, আর আমাদের ওর। তুমি কি ওকে নিজের সন্তানের জায়গা দিতে পারবে তিশা? তিশা বুকে জড়িয়ে ধরে আহনাপের দিকে তাকিয়ে বলে, আমার খুশির কারণগুলো তুমি ঠিক খুঁজে দাও আমায়। অনেক ভালোবাসি। আমিও। আহনাব তিশাকে আলতো করে জড়িয়ে ধরে, আর বাচ্চাটাকে তারা দত্তক নিয়ে নেয়। পরিবারের কেউ এতে আপত্তি করে নাই, কারণ তিশার খুশির জন্য সবাই রাজি। বাড়িতে আজ 2 বেবির ওয়েলকাম করে। তিশা তার নতুন বেবিকে নিয়ে আছে। তিশা বাচ্চাকে নিয়ে খুব পজিটিভ। তিশা বাচ্চাকে নিয়ে খুব যত্ন করছে। আমাকে ভুলে যাবে এখন বুঝি, আজ পুরান হয়ে গেছি তাই। তিশা হেসে দেয়। আহনাপের কাছে এসে বলে, শিং শুটে একটা। আমার মেয়ে আছে, এখন বি কেয়ারফুল ওকে। বাপ মেয়ে মিলে অনেক জ্বালাবো। আমাদের বাচ্চা এটা। আমাদের। আজ থেকে কথা দিচ্ছি তিশা, তোমাকে আর আমাদের মেয়েকে রক্ষা করব নিজের সবটুকু দিয়ে। আর কষ্ট পেতে দিব না। অনেক পেয়েছো, আর না। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি হবে? হ্যাঁ তাই তো। আচ্ছা, দুইজন একসাথে ভেবে উত্তর দেই। কিছুক্ষণ ভেবে দুইজন একসাথে বলে ওঠে, বেবিদের নাম রাখা হয় রাহুল আনামিকার ছেলের নাম আরাশ, আর তিশা আর আহনাপের মেয়ের নাম রাখা হয় আয়শা। তিশা আহনাপের কাছে এসে বলে, একটা কথা ছিল। বলো। ধন্যবাদ। কেন? আমাকে এই মা হওয়ার সুখ দেওয়ার জন্য। তোমাকে না দিলে কাকে দিব? হ্যাঁ। রাহুল আহনাবকে ডাক দেয়। কবে যাওয়ার কথা ভাবছিস? কোথায়? আমেরিকা। তিশার চিকিৎসার জন্য আর চান্স 1% হলেও হাতছাড়া না করা বেটার। আল্লাহর রহমত হলে কখন এই 1% চান্সও কাজে লাগে আসে কেউ জানে না। মা এসে আহনাপের ঘাড়ে হাত রেখে বলে, যা আহনাফ, তিশাকে নিয়ে যা, সেও একটু ঘুরেও আসুক, আর আল্লাহর ইচ্ছে হলে সব ঠিক হবে।
কিন্তু মা তুমি এখানে? কেন, উনি কি শুধু তোর মা, আমাদের না? দেখ আনাপ, মা আমাদের কাছে থাকবে, তুই এখানে চিন্তা করিস না। আমি আসি, তুই তিশাকে নিয়ে যা। 2 দিনের মধ্যে আহনাপ আর তিশার ফ্লাইট। আহনাপ রুমে এসে দেখে তিশা আয়শাকে নিয়ে খেলছে। আহনাপ এসে বসে। দেখো, তোমার মতন লাগছে। আয়শার হাসি। আমার মেয়ে আমার মতো তো লাগবেই। তাও কথা। তিশা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি, তুমি আর আয়শা মিলে কিছুদিনের জন্য ছুটিতে যাব। ও তাই? তাহলে তো ভালোই। কোথায় যাবেন? আমার কিন্তু কুয়াকাটা যাওয়ার খুব ইচ্ছে। আমরা পরশু আমেরিকা যাব। আমেরিকা কেন? আমার ব্যবসার কিছু কাজ আছে ওইখানে, আর তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না আমি। আর মা? মা আপুর কাছে থাকবো। আরাস, আনাফসা ওদের ছেড়ে না যাওয়া বেটার। 2 দিন পর আহনাপ আর তিশা আমেরিকা চলে যায় তাদের বাচ্চা নিয়ে। রাহুল আমেরিকার বড় ডাক্তারের সাথে আগে থেকে কথা বলে রাখে। আহনাপ আজও জানে না কিভাবে সে তিশাকে বলবে যে সে আর কখনো মা হতে পারবে না। এখানে আসার পর তিশার চিকিৎসা শুরু হয়ে যায়। তিশা আজও জানে না তার চিকিৎসা আসলে কেন হচ্ছে। তিশার চিকিৎসা চলতে থাকে, আর তিশা, আহনাপ ওরা 2 জন ভালোই আনন্দ করে। প্রায় 1 বছর কেটে যায়। তিশার চিকিৎসা চলতে থাকে। ডাক্তার আহনাফকে বলে চান্স অনেক কম, কিন্তু তিশা মা হতে পারবে, কিন্তু অনেকটা ঝুঁকি রয়েছে এতে। আহনাফ, তিশা দেশে ফিরে আসে, আর আয়শাও অনেকটা বড়, একটু একটু হাঁটতে শিখে। আহনাফ তিশার কলিজার টুকরা হয়ে যায়। আয়শা এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় একটা লোক তিশার পা ধরে রাখে। কি করছেন কি আপনি? পা ছাড়ুন, আমি টাকা দিচ্ছি আপনাকে। একটা ভিক্ষুকের মতো দেখতে লোক তিশার পা আঁকড়ে ধরে আছে। আহনাফ অনেক চাচ্ছে, কিন্তু পারছে না। লোকটি তিশার দিকে যখন তাকায়, তখন তিশা পুরো শক্ত হয়ে যায়। পিছনের দিকে এগিয়ে যায়। আকাশ? আকাশও তিশাকে দেখে চমকে যায়। আহনাফ তিশার কথা শুনে ভিক্ষুকের মাথা থেকে চাদর সরিয়ে নেয়। আকাশকে দেখে পুরো অবাক হয়ে যায়। এ কি হাল তার? শরীর থেকে কেমন যেন দুর্গন্ধ বের হচ্ছে। তুই? আমাকে মাফ করে দে আহনাপ। আহনাফ আকাশকে লাথি দেয়, ইচ্ছে মতো মারতে থাকে। অনেক মানুষ ভিড় করে। কয়েকজন ভিক্ষুক এসে আহনাফের পা ধরে বলে ওঠে, সাহেব ওকে ছেড়ে দেন, সে আমাদের দল। সে আপনাদের দল কেমনে হয়? সে একটা মানুষরূপী জানোয়ার। সে কি করেছে আপনারা জানেন না, জানলে ওকে আপনারা মারতেন। তখন একজন লোক বলে, আহনাফ সব খুলে বলে। তিশা আয়শাকে বুকে জড়িয়ে ধরে এক পাশে দাঁড়িয়ে আছে, ভয়ে বুকটা কাঁপছে। সবকিছু শোনার পর একজন ভিক্ষুক বলে, এই জন্য তাকে আল্লাহ এত বড় শাস্তি দিয়েছে। শাস্তি? হ্যাঁ শাস্তি। আপনি ওর পা দেখতে পাচ্ছেন? আহনাফ আকাশের পায়ের দিকে তাকায়, দেখে আকাশের পা দুইটা কাটা। 1 বছর আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করে পা হারাই। তার কয়েক মাস পরে জানতে পারে তার ব্লাড ক্যান্সার। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু কেউ এগিয়ে আসে নাই। তার মুখে শুধু একটা শব্দ ছিল, সে যা গুনাহ করেছে তার শাস্তি তাকে দিয়েছে আল্লাহ। এখন বুঝতে পারলাম একটা মাসুম বাচ্চার জীবন কেড়ে নেওয়ার জন্য আজ তার এমন অবস্থা। সাহেব, সে বাঁচবে না বেশি দিন। সে নিজে জানে, শুধু একটা বার হয়তো আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য বেঁচে আছে। তিশা আহনাফকে শক্ত করে ধরে এক হাতে, আমি ওকে কখনো ক্ষমা করব না। সে আমার মাসুম বাচ্চাকে হত্যা করেছে, যে এই দুনিয়ার আলো পর্যন্ত দেখে নাই। আমার স্ত্রীর জীবন থেকে অনেক সুখ কেড়ে নিচ্ছে, কখনো তাকে আমি ক্ষমা করব না। কিন্তু আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। আহনাফ তিশার কথা শুনে অবাক হয়ে যায়। তিশা, কি বলছো? আমাদের সাথে যা করেছে তার শাস্তি সে পেয়েছে। তার অবস্থা দেখেছেন? যা আমাদের সাথে করেছে তার পরিণাম। আর দেখুন, আল্লাহ আমাদের কলু যার করে আয়েশাকে দিয়েছে। আমরা ভালো আছি, আর সে কষ্টে। তিশা, এই শাস্তিগুলো ওর জন্য কম। আল্লাহ নিজে তাকে শাস্তি দিয়েছে, তবুও বলছো কম? আল্লাহ যা করে ভালোর জন্য, তুমি সবসময় বলো, তাই না? তাহলে আজও তাই হয়েছে। আকাশ 2 হাত জোর করে কাঁদতে কাঁদতে আহনাফ তিশার কাছে মাপ চাচ্ছে। আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি মোটেও শান্তি পাবো না তোমাদের ক্ষমা ছাড়া। জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। ওকে মাফ করে দিলাম, আল্লাহর উপর ছেড়ে দিলাম সব। আল্লাহ যাই করে ভালোর জন্যই করে, তোর বিচার আল্লাহ করবে। আহনাফ তিশা ওইখান থেকে চলে যায়। বাসায় তাদের ওয়েলকাম জানানো হয়। সবাই তো আজ আনন্দে আছে। বাড়ির ছেলে বউ নাতনি যে ফিরে এসেছে,
বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিশা কি যেন ভাবছে। হালকা শীতল হাওয়া তার গা ছুঁয়ে যাচ্ছে। আহনাব পিছন থেকে তিশাকে জড়িয়ে ধরে, ঘাড়ে থুতনি রেখে বলে, আমার বউ কি ভাবছে? আচ্ছা, যা হলো তা। সবার কর্মের ফল এই দুনিয়াতে পায় তিশা। যে ভালো কাজ করবে সে ভালো ফল পাবে, আর যে খারাপ কাজ করবে সে খারাপ ফল পাবে। আকাশ যা করেছে তার ফল পেয়েছে, এই নিয়ে ভাবার কিছু নাই। তবু এই নিয়ে আর কিছু শুনতে চাই না, ওকে? আয়েশা কই? মায়ের কাছে। মা ওকে নিয়ে একটু বাহিরে গেছে। আর আমিও ভাবছি বউকে একা পেলাম, একটু রোম্যান্স করি। তিশা আহনাব দুইজন হাসতে থাকে। কয়েকদিন এইভাবে হাসি খুশিতে কাটে। আজ অনামিকা, রাহুল, আনাফসা, আরাশ সবাই এসেছে। তিশা আর মা মিলে অনেক খাবার বানায়, একসাথে সবাই লাঞ্চ করতে বসে। তিশা, তোমার হাতের খাবার আমি বেশি মিস করছি। আর আমাকে? তোকে কেন করব, তুই কে? বাহ, আজ আমি কে হলাম? ভালোই তো। সবাই হাসি মজা করছে। তিশা চুপচাপ বারবার মুখে হাত দিচ্ছে। এক সময় তো উঠে দৌড় দেয় বাথরুমে। সবাই হতবাক। আহনাপও পিছনে পিছনে যায়। তুমি ঠিক আছো? জানি না, বমি আসছে, মাথাটাও ঘুরছে তাই। আহনাব তিশাকে বেডে শুইয়ে রাহুলকে ডেকে আনে। রাহুল তিশাকে চেক আপ করে মুখে প্রচুর হাসি নিয়ে আহনাপের কাছে গিয়ে বলে, এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি মিষ্টি আন। উফ, ফাজলামি না করে বলবে কি হয়েছে? আমাদের আহনাব আবার বাবা হচ্ছে, আর তিশার স্বপ্ন পূরণ হচ্ছে। কথাটা শুনে যেন সবাই খুশিতে আত্মহারা। এই যে সুখের খবর, আহনাব খুশিতে কেঁদে দেয়। আর তিশা এই খবরে যে কত খুশি কেউ জানে না। আর ইউ শিওর? 100% ভাই, আল্লাহ তোদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তিশার পুরো প্রেগনেন্সিতে আহনাব বাসায় কাজ করে। অফিসের অফ কাজ সে বাসায় করে। তিশাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ে না, সব কাজ সে করে। তিশা পেটে হাত দিয়ে হাঁটে আর আহনাবকে বলে, আমার আচার খেতে ইচ্ছে করছে। আমি এনে দিচ্ছি। আমার আচার নাই বাসায়। ওকে, আমি বাহির থেকে এনে দিচ্ছি। না, তুমি বানাবে। কি বলছো? আমি কখনো এইসব বানাই নাই। ওকে, মাকে বলে বানাই দেই। না মানে না, তুমি বানাবে। প্রেগনেন্সিতে এত বাচ্চামি করো যে তুমি। ওকে, বানাচ্ছি। শর্ত হচ্ছে আমাকেও কিছু দিতে হবে। চুপ থাকো আর যাও। আহনাব তিশার জন্য আচার বানায়। ইউটিউব দেখে দেখে তিশা চেয়ার নিয়ে বসে আছে। তিশার 9 মাস রানিং চলছে, আর আয়শাও অনেক বড় হয়েছে। আহনাবকে পাপ্পা আর তিশাকে মাম্মা ডাকে। সুখেই চলছে তাদের সংসার। হুট করে তিশার খুব পেইন ওঠে। আহনাবকে ডাকে। আহনাব তাড়াতাড়ি এসে তিশাকে নিয়ে মেডিকেল যায়। রাহুল আহনাবের ঘাড়ে হাত রেখে বলে, কিছু হবে না, সব ঠিক হবে, চিন্তা করিস না। ভয় হচ্ছে খুব। তোর জায়গায় আমিও ছিলাম, ভয় তো করবে জানি। 1 ঘন্টা পর একটা নার্স এসে বলে, আপনার ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার তিশা কেমন আছে? মা ও বাচ্চা দুজনে সুস্থ আছে, দেখে আসতে পারেন। আহনাব কেবিনে যায়। তিশার পাশে বাচ্চাকে শোয়ানো হয়। আহনাব তিশার কাছে এসে তিশার কপালে চুমু দিয়ে বলে, আমাদের সন্তান। আমাদের সন্তান আয়েশা কোথায়? মায়ের কাছে। আহনাব তার ছেলেকে কোলে নিয়ে চুমু দেয়, তিশার কোলে দেয়। আর আয়শাকে যখন রাহুল নিয়ে আসে তখন আয়শা তো অনেক হ্যাপি, তার ছোট ভাই এসেছে। পাপা, এটা খাও। ভাও না ভাই আয়েশা। সবাই হেসে ওঠে। আজ আমার পরিবার সম্পূর্ণ হলো। আমাদের আয়শা, আমাদের ছেলে। নাম কি? আয়ুষ। সবাই হেসে দেয়। আহনাব তিশা একসাথে যেই বলে ওঠে, তাও এক নাম। আহনাব তিশা সুখে সংসার করছে তাদের 2 সন্তান আয়শা আর আয়ুষকে নিয়ে। তাদের পরিবার নিয়ে তারা আজ সুখেই আছে। এইদিকে আকাশ মারা যায় ব্লাড ক্যান্সারে। তার মারা যাওয়ার কথা আহনাব, রাহুল জানে, কিন্তু তারা কাউকে কিছু বলে না। ভালোবাসায় আসলে শক্তি আছে। আল্লাহর ইচ্ছাতে আজ তিশা মা হওয়ার সুখ পেয়েছে। আর আকাশ শাস্তি থেকে বাঁচার জন্য পালিয়েছে, কিন্তু আল্লাহ তাকে ঠিক শাস্তি দেয়। কথাই আছে, যে যেমন কর্ম করে তার ফল তেমন পায়। হয়তো তিশার ভালো কর্মের জন্য আজ আবারও তার কোল উজাড় করে তার সন্তান এসেছে, আয়েশা এসেছে। আর আকাশের কর্মের জন্য যে তার মৃত্যুটা এত ভয়াবহ ভাবে পেয়েছে। সবাই ভালো থাকুন।